আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে নিয়ে এলাম ফ্রাইডে সাসপেন্স স্টোরি কাকাবাবু সমগ্র ১-এর দ্বিতীয় পর্ব। গল্পের দ্বিতীয় পর্বে থাকছে অসাধারণ রহস্যে ঘেরা মজার কিছু ঘটনা। চলুন তাহলে দেরি না করে গল্পটি শুরু করা যাক। আকাশ পুরনো হয় না। সোনমার্গেও আজ বেশ ভিড়। প্রচুর লোক বেড়াতে এসেছে। বরফের ওপরে স্কেটিং করছে, লাফাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে অনেকে। বরফের ওপর লাফালাফি করার কি মজা! পড়ে গেলেও একটু ব্যথা লাগে না, জামা কাপড় ভেজে না, এমনকি শীতও কম লাগে। এখানকার হাওয়াতেই বেশি শীত। একটা মেয়ে স্কুল থেকে দল বেঁধে বেড়াতে এসেছে। একরকম পোশাক পরা গোটা ৪০ মেয়ে কি হুড়োহুড়ি করছে সেখানে। আর দুজন সাহেব ম্যাম মুভি ক্যামেরায় ছবি তুলছে অনবরত। আমরা অবশ্য ওদিকে যাব না, আমাদের খেলাধুলো করার সময় নেই। কাকাবাবু কাশ্মীরের ম্যাপ খুলে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর দুটো ঘোড়া ভাড়া করে আমাকে বললেন, চলো। কাশ্মীরে এসে একটা লাভ হয়েছে, আমি বেশ ভালো ঘোড়ায় চড়তে পারি এখন। প্রথম ২-১ দিন অবশ্য ভয় ভয় করত, গায়ে কি ব্যথা হয়েছিল। এখন সব ছেড়ে গেছে। এখন ঘোড়া গ্যালাপ করলেও আমার অসুবিধে হয় না। প্রত্যেক ঘোড়ার সঙ্গেই একটা করে পাহারাদার ছেলে থাকে। আমি আমার সঙ্গের ছেলেটাকে ছাড়িয়ে অনেক দূর চলে যাই। সেই নির্জন পাহাড়ের ওপর দিয়ে একলা একলা ঘোড়া চালাতে চালাতে নিজেকে মনে হয় ইতিহাসের কোনো রাজপুত্রের মতন। অন্য কারুকে অবশ্য এ কথাটা বলা যায় না, নিজের মনে মনেই ভাবি যেন আমি কোনো এক নিরুদ্দেশের দিকে যাত্রা করেছি। প্রায় ১ ঘন্টা ঘোড়া চালিয়ে আমরা একটা ছোট পাহাড়ের মাথায় এসে পৌঁছলুম। এখানে কিছু নেই, সব দিক ফাঁকা। এদিকে ওদিকে থোকা থোকা বরফ ছড়ানো, মানুষজনের চিহ্নমাত্র নেই। ৩ দিক ঘিরে আছে বিশাল বিশাল পাহাড়। মেঘ ফুঁড়ে আরও উঁচুতে উঠে গেছে তাদের চূড়া। একদিকে ঢালু হয়ে বিশাল খাদ, অনেক নিচে দেখা যায় কিছু গাছপালা আর একটা গ্রামের মতন। এই পাহাড়টাতেও আমরা আগে একবার এসেছি, দিনাষ্টেক আগে। পাহাড়টা বেশি উঁচু নয়, অনেকটা ঢিপির মতন। আরও দুটো পাহাড় পেরিয়ে এটায় আসতে হয়। ২-৪টে বেটে বেটে পাইন গাছ আছে এই পাহাড়ে। পাইন গাছগুলোর ওপর বরফ পড়ে আছে, ঠিক যেন বরফের ফুল ফুটেছে। এখানে আবার নতুন করে মাপামাপি করার কি আছে কে জানে। সব দিকেই তো শুধু বরফ ছড়ানো। বরফ না খুঁড়লে কি করে বোঝা যাবে নিচে কি আছে? আর এই বরফের নিচে কি গন্ধক পাওয়া সম্ভব? কিংবা সোনা? কাকাবাবু ঘোড়াওয়ালা ছেলে দুটোকে ছুটি দিয়ে দিলেন, বলেন বিকেলবেলা আসতে। ঘোড়া দুটো বাঁধা রইল। আমাদের সঙ্গে স্যান্ডউইচ আর ফ্লাস্কে কফি আছে। আমাদের আর খাবার দাবারের জন্য নিচে নামতে হবে না। ক্রাচ দুটো নামিয়ে রেখে কাকাবাবু তার ওপর বসলেন। তারপর ওভারকোটের পকেট থেকে একটা হলদেটে পোকায় খাওয়া পুরনো বই বার করে দেখতে শুরু করলেন। আমাকে বললেন, সন্তু, তুমি ততক্ষণ চারপাশটা একটু দেখে নাও, একটু পরে কাজ শুরু করা যাবে। আমার মন খারাপ ভাবটা তখনও যায়নি। একটু ক্ষুণ্ণভাবে বললাম, কাকাবাবু, এই জায়গাটা তো আগে দেখেছি, আজ আর নতুন করে কি দেখব? কাকাবাবু বই থেকে মুখ তুলে অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর খুব নরম গলায় বললেন, তোমার বুঝি খুব ইচ্ছে করছিল ওই সিদ্ধার্থদের সঙ্গে বেড়াতে? তা তো হবেই, ছেলে মানুষ। আমি থতমত খেয়ে বললাম, না না, আমি কাজ করতেই চাই। এখন কাজ শুরু হবে না? কাকাবাবু আমার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, কোনো কাজ শুরু করার আগে সেই জায়গাটা খুব ভালো করে দেখে নিতে হয়। শোনো, দেখার জিনিসের কোনো শেষ নেই। কোনো জায়গাতেই গিয়ে কখনো ভেবো না দেখার কিচ্ছু নেই সেই জায়গায়। খোলা চোখ নিয়ে তাকালেই অনেক কিছু দেখতে পাবে। যেমন ধরো আকাশ। আকাশ কি কখনো পুরনো হয়? কোনো মানুষ সারা জীবনে এক রকমের আকাশ ডুবা দেখে না। প্রত্যেক দিন আকাশের চেহারা অন্যরকম। এই পাহাড়ও তাই, কখনো রোদ্দুর, কখনো ছায়া। অমনি পাহাড়গুলোর চেহারা বদলে যায় না? একটুক্ষণ তাকিয়ে থাকো, তাহলেই বুঝতে পারবে।
আমি আকাশের দিকে তাকালাম। আকাশটা আজ সত্যি খুব সুন্দর। হালকা তুলোর মতন মেঘ বেশ জোরে উড়ে যাচ্ছে। সেই মেঘগুলোর চেয়েও আরও উঁচুতে আবার ঘন কালো রঙের মেঘ। অথচ রোদ্দুলন হয়েছে। রিনিদের সঙ্গে যদি দেখা না হতো, বেড়াবার ইচ্ছেটা নতুন করে না জাগত, তাহলে এই আকাশের দিকে তাকালে ভালোই লাগত। কাকাবাবু বইটা পড়তে লাগলেন। আমি পাহাড়ের উল্টো দিকে একটুখানি নেমে গেলাম। এখানে একটা ছোট্ট গুহা আছে। গুহার মুখটা বেশ বড়, কিন্তু বেশি গভীর নয়। আগে বইতে পাহাড়ের গুহার কথা পড়লেই মনে হতো সেটা হবে অন্ধকার অন্ধকার, বাদুড়ের গন্ধ আর হিংস্র পশুর বাসা। সেদিক থেকে এই গুহাটা দেখলে নিরাশী হতে হয়। কাশ্মীরে হিংস্র জীবজন্তু বিশেষ নেই। গুহাটা বেশ ঝকঝকে তকতকে। এক জায়গায় একটা ভাঙা উনুন আর আগুনের পোড়া দাগ। মনে হয় এইখানে এক সময় কেউ ছিল। এত দূরে কেউ তো আর পিকনিক করতে আসবে না। বোধহয় কোনো সন্ন্যাসী এখানে এসে আস্তানা গেড়েছিলেন কোনো সময়। গুহাটার মধ্যে একটু বসেছি, অমনি বাইরে ঝুটঝুট ওরে বরফ পড়তে লাগলো। আমিও ছুটে বাইরে এলাম। বরফ পড়ার সময় ভারী মজা লাগে। ছেঁড়া ছেঁড়া তুলোর মতন হালকা বরফ। গায়ে পড়লেও জামা কাপড় ভেজে না, হাতে জমিয়ে জমিয়ে শক্ত বলের মতনও বানানো যায়। বরফের মধ্যে খানিকটা দৌড়োদৌড়ি করে আমি শীত কমিয়ে নিলাম। তারপরে হাঁটু গেড়ে বসে গুঁড়ো গুঁড়ো বরফ জমিয়ে মন্দির বানাতে লাগলাম একটা। কাকাবাবুও নেমে এসেছেন। বললেন, এসো এবার কাজ শুরু করা যাক। খানিকটা কাজ করে তারপরে আমরা খেয়ে নেব। তোমার খিদে পায়নি তো? না, এক্ষুনি কি খিদে পাবে? বেশ, ফিতেগুলো বার করো। ব্যাগ দুটো আমি গুহার মধ্যে রেখেছিলাম, সেগুলো নিতে এলাম। কাকাবাবু আমার সঙ্গে সঙ্গে এলেন। গুহার চারপাশটা খুব মনোযোগ দিয়ে দেখে বললেন, এই গুহাটা আমার বেশ পছন্দ, এইটার জন্যই এখানে আসি। আমি হঠাৎ বলে ফেললাম, কাকাবাবু, আমরা এই গুহাটায় থাকতে পারি না? তাহলে বেশ মজা হবে। কাকাবাবু বললেন, এখানে কি থাকা যায়? শীতে মরে যাব। সামনেটা তো খোলা, যখন বরফের ঝড় উঠবে। কিন্তু সন্ন্যাসীরা তো এইরকম গুহাতেই থাকে। সন্ন্যাসীরা যা পারে তা কি আমরা পারি? সন্ন্যাসীরা অনেক কষ্ট সহ্য করতে পারে। কাকাবাবু ক্রাচ দিয়ে গুহার দেওয়াল ঠুকে ঠুকে দেখতে লাগলেন। চিন্তিতভাবে বললেন, এই গুহার কোনো জায়গা কি ফাঁপা হতে পারে? মনে তো হচ্ছে না। আমি কিছু বললাম না। পাথর আবার কখনো ফাঁপা হয় নাকি? কাকাবাবু আরও কিছুক্ষণ গুহাটা পরীক্ষা করলেন। মেঝের উপর শুয়ে পড়ে ঠুকে ঠুকে দেখলেন। তারপর নিরাশভাবে বললেন, না, এখানে কিছু আশা নেই। কাকাবাবু গুহার মধ্যে কি যে পাওয়ার আশা করছিলেন তাও বুঝতে পারলাম না আমি। আর সময় নষ্ট না করে আমরা মাপার কাজ শুরু করলাম। এই মাপার কাজটা যে ঠিক যে পর পর হয় তা নয়। কাকাবাবু ফিতের একটা দিক ধরে থাকেন, আর আরেকটা দিক ধরে আমি নেমে যাই। যতক্ষণ না ফিতেটা শেষ হয়, সেখানে আমি পা দিয়ে একটা দাগ কাটি। কাকাবাবু সেখানেই দাঁড়িয়ে থেকে বলেন, এবার ডান দিকে যাও। ডান দিকটা হয়ে গেলে কাকাবাবু হয়তো বলেন, এবার বাঁ দিকে যাও। অর্থাৎ কাকাবাবু এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি চারদিকে ঘুরতে থাকি। তারপর কাকাবাবু আবার খানিকটা এগিয়ে যান, আমি আবার মাপতে শুরু করি। সত্যি কথা বলতে কি, এই রকমভাবে মাপায় যে কোনো রকম কাজ হতে পারে তা আমার বিশ্বাস হয় না। অবশ্য আমি কতটুকুই বা বুঝি। আমি ক্লান্ত হয়ে যাই, কাকাবাবু কিন্তু ক্লান্ত হন না। দিনের পর দিন এইভাবে চালিয়ে যাচ্ছেন। কলকাতায় ফেরার পর স্কুলের বন্ধুরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, এতদিন কাশ্মীরে থেকে কি করলি? আমি যদি বলি আমি শুধু কাকাবাবুর সঙ্গে পাথর মেপে এলাম, তাহলে কেউ সে কথা বিশ্বাস করবে না, কিংবা হয়তো হাসবে। ঘণ্টা দুয়েক বাদে আমরা একটু বিশ্রাম নেবার জন্য থামলাম। পাহাড়টা চূড়া থেকে আমরা অনেকটা নিচে চলে এসেছি। পাহাড়ের নিচের গ্রামটা এখন অনেকটা স্পষ্ট দেখা যায়। ছোট ছোট কাঠের বাড়ি, রূপোর তারের মতন একটা নদী। কাকাবাবু বললেন, ডান দিকে দেখো, উপত্যকা দেখতে পাচ্ছ? ডান দিকে আরেকটা খাড়া পাহাড়, তার নিচে ছোট্ট উপত্যকা। সেই উপত্যকায় অনেকটা বেশ পরিষ্কার জমি, ঠিক যেন একটা ফুটবল খেলার মাঠ। সেখানে কয়েকটা কি যেন জন্তু নড়াচড়া করছে।
এত দূরে যে ভালো করে দেখা যায় না। কাকাবাবু বললেন, ওগুলো কি জন্তু বুঝতে পারছ? না, ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে কুকুর নাকি হরিণ ওগুলো। কাকাবাবুর কাছে সব সময় ছোট একটা দূরবীন থাকে, সেটা আমার হাতে দিয়ে বললেন, ভালো করে দেখো। দূরবীন চোখে দিয়েই দেখতে পেলাম কুকুর কিংবা হরিণ না, কতগুলো ঘোড়া সেই উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে একটাও মানুষজন নেই। আমি উত্তেজিত হয়ে বললাম, কাকাবাবু, ওগুলো কি বুনো ঘোড়া? ওদের কখনো কেউ ধরেনি? না, ঠিক তার উল্টো। আমি অবাক হয়ে কাকাবাবুর দিকে তাকালাম। ঘোড়ার উল্টো মানে কি? মেয়ে ঘোড়া? মেয়ে ঘোড়াকে কি ঘুড়ি বলে? ঠিক জানি না, ইংরেজিতে বলে মেয়র। কাকাবাবু, ওগুলো কি তবে মেয়র? কাকাবাবু হাসতে হাসতে বললেন, না, তা বলিনি। ওগুলো বুনো ঘোড়া নয়, ওগুলো বুড়ো ঘোড়া। চলতি বাংলায় যাকে বলে বেতো ঘোড়া। ওগুলো সব বুড়ো ঘোড়া? একসঙ্গে এত বুড়ো ঘোড়া কোথা থেকে এলো? তুমি কি করে জানলে? আমি আগেও দেখেছি, এই ব্যাপারটা শুধু কাশ্মীরেই দেখা যায়। এগুলো হচ্ছে ঘোড়াদের কবরখানা। এইসব পাহাড়ি জায়গাতে তো বুড়ো ঘোড়া কোনো কাজে লাগে না, তাই ঘোড়াগুলো খুব বুড়ো হয়ে গেলে এই রকম উপত্যকায় ছেড়ে দেয়। ওখান থেকে উঠে আসতে পারবে না, ওখানে আস্তে আস্তে মরে যায় একদিন। ইস, কি নিষ্ঠুর! কেন বাড়িতে রেখে দিতে পারে না? নিষ্ঠুর নয়, বাড়িতে রেখে দিলে তো খেকে দিতে হয়। এরা গরিব মানুষ, কাজ না করিয়ে কি শুধু শুধু বসিয়ে কারুকে খাওয়াতে পারে? তাই চোখের আড়ালে যাতে মরে যায় তাই ছেড়ে দিয়ে আসে। নিজের হাতে মারতে হলো না। বুড়ো ঘোড়ার কোনো দাম নেই, কেউ কিনবেও না। এদেশে তো কেউ ঘোড়ার মাংস খায় না, তাহলে বাজারে বিক্রি হতে পারত। ফ্রান্সে ঘোড়ার মাংস খায়। ঘোড়াগুলো ওখানে থেকে মরার জন্য প্রতীক্ষা করছে, একথা ভেবেই আমার খুব কষ্ট হতে লাগলো। যতদিন ওরা মনিবের হয়ে খেটেছে ততদিন ওদের যত্ন ছিল। মানুষ বড় স্বার্থপর। মানুষও তো খুব বুড়ো হয়ে গেলে আর কাজ করতে পারে না, তখন কি তাদের কেউ ওরকমভাবে ছেড়ে দিয়ে আসে? আমি দূরবীনটা নিয়ে ভালো করে দেখতে লাগলাম। এবার দেখতে পেলাম ওই উপত্যকায় এখানে সেখানে অনেক হাড় ছড়িয়ে আছে, যেটা আগে মরেছে। যে ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো খুব রোগা রোগা, খাবার কিছুই নেই বোধহয়। ঘোড়ারা কি আসন্ন মৃত্যুর কথা বুঝতে পারে? কাকাবাবু বললেন, নাও, আবার কাজ শুরু করা যাক। আমি ফিতের বাক্স নিয়ে আবার উঠে দাঁড়ালাম। এরপরই একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। কাকাবাবু তাড়াতাড়ি ওপরে ওঠার চেষ্টা করতেই বরফে ক্রাঞ্চ পিছলে গেল। কাকাবাবু মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। কাকাবাবুকে ধরার জন্য আমি হাতের জিনিস ফেলে ছুটতে যাচ্ছিলাম। কাকাবাবু সেই অবস্থা থেকেই আমাকে চেঁচিয়ে বললেন, এই সন্তু, দৌড়বি না, পাহাড়ের ঢালু দিকে দৌড়াতে নেই, আমি নিজেই উঠছি। আমি থমকে দাঁড়ালাম। কাকাবাবু উঠে দাঁড়ালেন আস্তে আস্তে। ক্রাঁচকা নিচু হয়ে কুড়িয়ে নিতে যেতেই আবার পড়ে গেলেন। এবার পড়েই গড়াতে লাগলেন নিচের দিকে। প্রচণ্ড ভয় পেয়ে আমি চিৎকার করে উঠলাম। এবার আমি দৌড়তেও সাহস পেলাম না। নিচের দিকে তাকিয়ে আমার মাথা ঘুরতে লাগলো। কাকাবাবু গড়িয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছেন সেই ঘোড়াদের কবরখানার দিকে। কাকাবাবু দু হাতে প্রাণপণে কিছু একটা চেপে ধরার চেষ্টা করছেন, কিন্তু ধরার কিছু নেই, একটা গাছ বা লতা পাতাও নেই। আমার বুকের মধ্যে ধকধক করতে লাগলো। কি হবে এখন, কি হবে? আমি একবার ৫-৬টা সিঁড়ি গড়িয়ে পড়েছিলাম আমার বাড়িতে, কিন্তু এ তো হাজার হাজার সিঁড়ির চেয়েও নিচে। খানিকটা দূরে গিয়ে কাকাবাবু থেমে গেলেন। সেখানেও গাছপাতা কিছু নেই। কি ধরে কাকাবাবু থামলেন জানি না। থেমে গিয়ে কাকাবাবু নিষ্পন্দ হয়ে পড়ে রইলেন। এবার আর কিছু না ভেবেই আমি দৌড় লাগালাম কাকাবাবুর দিকে। সব সময় তো আর সাবধান হবার কথা মনে থাকে না। দৌড়েই বুঝতে পারলাম কি দারুণ ভুল করেছি। পাহাড়ের ঢালু দিকে দৌড়াতে গিয়ে আমি আর থামতে পাচ্ছি না, আমার গতি ক্রমশ বেড়ে যাচ্ছে। কাকাবাবুর কাছাকাছি গিয়ে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। ওর হাত ধরে চেঁচিয়ে উঠলাম, কাকাবাবু! কাকাবাবু মুখ তুলে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বললাম না পাহাড়ের নিচের দিকে দৌড়াতে নেই, আর কখনো এরকম করবে না। সে কথা অগ্রাহ্য করে আমি বললাম, কাকাবাবু, তোমার লাগেনি তো? তোমার লেগেছে কিনা বলো। না, আমার কিছু হয়নি। তুমি তুমি এতটা গুড়িয়ে পড়লে। ও কিছু না, ওটা কিছু হয় না। আমি উঠে দাঁড়িয়ে কাকাবাবুকে টেনে তুলতে গেলাম। কাকাবাবু আমার হাত ছাড়িয়ে নিজেই উঠে দাঁড়ালেন। কাকাবাবুর একটা পা ভাঙা, কিন্তু মনের জোর অসাধারণ। এমন ভাব করলেন যেন কিছুই হয়নি, কিন্তু চোখে হাত দিয়ে কাকাবাবু বললেন, এই যা, আমার চশমা।
চশমা ছাড়া কাকাবাবু চোখে প্রায় কিছুই দেখতে পান না। খুব কাছ থেকেও মানুষ চিনতে পারেন না। গড়িয়ে পড়ার সময় কাকাবাবুর চশমাটা কোথাও হারিয়ে গেছে, কাছাকাছি কোথাও দেখতে পাওয়া গেল না। হারিয়ে গেলে যদি অসুবিধে পড়তে হয়, সেই জন্য কাকাবাবু একজোড়া চশমা থাকে, আরেকটা আছে তাম্বুতে। আমি বললাম, যাকগে কাকাবাবু, তোমার তো আরেকটা চশমা আছে, কিন্তু এখন আমি এতটা রাস্তা ফিরব কি করে? তাছাড়া সেটাও যদি কোনো রকমে হারিয়ে যায়, তাহলে তো সব কাজই বন্ধ হয়ে যাবে। তুমি দাঁড়াও, আমি চশমাটা খুঁজে দেখি। সেই ঢালু পাহাড়ে এক পা উঠতে বা নামতেই ভয় করে, সেখানে চশমা খোঁজা যে কি শক্ত ব্যাপার তা বলে বোঝানো যাবে না। কাকাবাবু আর আমি দুজনে দুজনকে ধরে রইলাম, তারপর খুঁজতে লাগলাম চশমা। প্রায় 15 মিনিট বাদে দেখা গেল বরফের মধ্যে সেটা গেঁথে আছে। একটা ডাঁটি ভাঙা, আর কোনো ক্ষতি হয়নি। হঠাৎ আমার কান্না পেয়ে গেল। কাকাবাবু যদি তখন সত্যি সত্যি পড়ে যেতেন, আমি একলা এখানে কি করতাম? কাকাবাবুকে ফেলে আমি ফিরেও যেতে পারতাম না, কিংবা একলা একলা। আমি আবার বসে পড়ে বললাম, কাকাবাবু, আমার এই কাজ ভালো লাগে না। ভালো লাগে না? বাড়ির জন্য মন কেমন করছে? আমি উত্তর না দিয়ে মুখ গুজে করে বসে রইলাম। সত্যি আমার চোখে জল এসে গেছিল, কিন্তু কাকাবাবুকে আমি তা দেখতে দিইনি। কাকাবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি। তুমি না হয় সিদ্ধার্থদের সঙ্গেই চলে যাও। আর তুমি কি করবে? তুমি এখানে একলা একলা থাকবে? হ্যাঁ, আমি থাকব। আমি যে কাজটা আরম্ভ করেছি সেটা শেষ না করে যাব না। সিদ্ধার্থদাদের সঙ্গে যাওয়ার কথা শুনে আমার আনন্দ হয়েছিল, কিন্তু কাকাবাবুকে একলা ফেলে যেতেও ইচ্ছে করে না। কাকাবাবু একলা একলা পাহাড়ে ঘুরবেন। কাকাবাবু কি ভাবছেন? আমি নিজের কষ্টের কথা ভেবে চলে যেতে চাইছি? মোটেই তা নয়। কাকাবাবুর জন্যই তো আমার চিন্তা হচ্ছে। আমি বললাম, কাকাবাবু, আমি তোমার সঙ্গেই থাকব, তোমার সঙ্গে ফিরব। কিন্তু ফিতে মাপার কাজ আমার ভালো লাগে না। ঠিক আছে, কাল থেকে অন্য একটা কম বয়সী ছেলেকে ঠিক করব। সে ফিতে ধরবে আর তুমি আমার পাশে থাকবে। কিন্তু কাকাবাবু, আমরা কি খুঁজছি? কি হবে এই রকম ফিতে মেপে? কাকাবাবু একটুক্ষণ অন্যমনস্ক হয়ে রইলেন। তারপর বললেন, সন্তু, তুমি তো এখনো ছেলে মানুষ, এখন সব বুঝবে না। বড় হলে বুঝবে আমরা যা খুঁজছি যদি পাই, সেটা কত বড় আবিষ্কার। তাহলে আরও লোকজন নিয়ে এসে ভালো করে খুঁজলে হয় না? আমি বিশেষ কারুকে বলতে চাই না, কারণ যা খুঁজছি তা যদি শেষ পর্যন্ত না পাই, লোকে শুনে হাসাহাসি করবে। পাবই যে তারও কোনো মানে নেই। সুতরাং চুপচাপ খোঁজাই ভালো। যদি হঠাৎ পেয়ে যাই, তখন সবাই অবাক হবে। তখন তোমাকেই সবাই বলবে, বাহাদুর ছেলে। কাকাবাবু, আমরা আসলে কি খুঁজছি? সোনা? কাকাবাবু চমকে উঠে বললেন, কি বললে? সোনা? না না না, সোনা টোনা কিছু নয়। পাহাড়ে ঘুরে ঘুরে কেউ সোনা পায় নাকি? যত সব বাজে কথা। তাহলে আমরা খুঁজছি একটা চৌকো পাতকো, চৌবাচ্চাও বলতে পারো, কিন্তু সাধারণ চৌবাচ্চার থেকে অনেক গভীর। চলো আজকের মতন ফেরা যাক। ইতিহাস প্রসিদ্ধ রাস্তায়। সেদিন সন্ধেবেলা পেহেলগ্রামে আমাদের তাঁবুতে ফিরে এসে টের পেলাম আমার বাঁ পায়ে বেশ ব্যথা হয়েছে। কখন একটু মুচকে গেছে টের পাইনি। আয়োডেক্স মালিশ করলাম বেশ করে। কাকাবাবু যদিও বললেন তার কিছু হয়নি, তবুও আমি ওর দু পায়ে মলম মালিশ করে দিলাম। বলতে ভুলে গেছি, এখানে সন্ধে হয় 9টার সময়, 8:30 পর্যন্ত বিকেলের আলো থাকে। প্রথম প্রথম ভারী অদ্ভুত লাগতো। আমাদের রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেলেও বাইরে তখন বিকেল। সূর্য অস্ত যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত দিনের আলো। আমাদের দেশেই কত জায়গায় কত যে আশ্চর্য সব ব্যাপার আছে, বই পড়ে এই পৃথিবীটাকে কিছুই চেনা যায় না। সিদ্ধার্থ দ্বারা বলেছিলেন ওরা আজকের রাতটা প্লাজা হোটেলে থাকবেন। ভেবেছিলাম ফিরে এসে ওদের সঙ্গে দেখা করে আসব, কিন্তু পায়ের ব্যথার জন্য যাওয়া হলো না। হোটেলটা বেশ খানিকটা দূরে। বিছানায় শুয়ে লিডা নদীর শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় উঠে কাকাবাবুকে কিছু না বলেই আমি বেরিয়ে পড়লাম একলা একলা। আজ কাকাবাবুর থেকেও আমি আগে উঠেছি। লিডা নদী পেহেলগামে যেখানটায় ঢুকেছে সেখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ। আমি ব্রিজটার ওপর দাঁড়িয়ে রইলাম।
সিদ্ধার্থ দ্বারা অমরনাথে যাবেন, এই রাস্তা দিয়েই যেতে হবে। একটু পরেই দেখা গেল ওদের সঙ্গে আরও কয়েকজন লোক আছেন আর দুজন গাইড, সবাই ঘোড়ার পিঠে। স্নিগ্ধাদি আর রিনিকে তো চেনাই যায় না। ব্রিচেস, ওভারকোট, মাথায় টুপি, হাতে দস্তানা, চোখে কালো চশমা। সিদ্ধার্থদাকেও বেশ মানিয়েছে, তবে সিদ্ধার্থদার ঘোড়াটা ওর তুলনায় বেশ ছোট। স্নিগ্ধাদি আমাকে দেখেই বললেন, ও মা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আমরা ভাবলুম বুঝি তোর সঙ্গে আর দেখাই হলো না। কাল সারাদিন কোথায় ছিলি? সোনমার্গে ছিলাম। ওখানে কি করলি? ওখানে তো দেখার কিছু নেই। আমি চট করে একটু আকাশের দিকে তাকালাম। সত্যি, আকাশটা রোজই নতুন হয়ে যায়। সিদ্ধার্থদা বললেন, সন্তু, তুমিও আমাদের সঙ্গে গেলে পারতে। আমি গম্ভীরভাবে বললাম, আমাদের এখানে অনেক কাজ আছে। সিদ্ধার্থদা হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, ছুটিতে পাহাড়ে বেড়াতে এসে আবার কাজ কি? এখানেও স্কুলের হোম টাস্ক করছো নাকি? উত্তর দিলাম না। ওদের সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম খানিকটা। রিনিকে বললাম, শোন, মুখে অনেকটা করে ক্রিম মেখে নে, না হলে কিন্তু ভীষণ চামড়া ফাটে। রিনি খিলখিল করে হেসে বলল, দিদি দেখছো সন্তু কিরকম বড়দের মতন কথা বলতে শিখেছে? আহা, আমি তোদের থেকে বেশি দিন আছি না, আমি তো এসব জানবই। তুই সত্যি আমাদের সঙ্গে গেলে পারতি, তুই বেশ গাইড হতি আমাদের। জানিস, আমি অনেকগুলো ছবি এঁকেছি, তোকে দেখানো হলো না। আমার তো ইচ্ছে হচ্ছিল তক্ষুনি ওদের সঙ্গে চলে যাই, যে পোশাক পরে আছি সেইভাবেই, কিন্তু তা হয় না। আমি একটু অবজ্ঞার সঙ্গে বললাম, অমরনাথে এমন কিছু দেখবার নেই, ওসব মন্দির টন্দির দেখতে আমার ভালো লাগে না। তাছাড়া আমি তো চন্দনবাড়ি আর কোহলাই পর্যন্ত গিয়েছি একবার। স্নিগ্ধাদি বললেন, হ্যাঁ রে, আমরা ফিরে আসা পর্যন্ত থাকবি তো? আমাদের তো যাওয়া আসা নিয়ে বড় জোর 7 দিন, কিংবা রাস্তা খারাপ থাকলে তার আগেও ফিরে আসতে পারি। আমি জোর দিয়ে বললাম, হ্যাঁ থাকবো। রিনি ঘোড়ার ওপর একটু ভীতু ভাবে বসেছিল। আমি ওকে বললাম, এই ঠিক করে শক্ত হয়ে বস, প্রথম দিন একটু গায়ে ব্যথা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। রিনি বলল, যা, তোকে আর শেখাতে হবে না, এলি না তো আমাদের সঙ্গে। আমি বললাম, তোরা অমরনাথ থেকে ফিরে আয়, তখন অন্য কোথাও আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাব। তারপর ওরা এগিয়ে গেল, আমি দাঁড়িয়ে থেকে ওদের দিকে হাত নাড়াতে লাগলাম। ক্যাম্পে ফিরেই আবার সবকিছু অন্যরকম হয়ে গেল। কাকাবাবু ততক্ষণে উঠে পড়েছেন। আমি বাইরে বেরিয়েছিলাম বলে কিছু জিজ্ঞেস করলেন না, এক মনে ম্যাপ দেখছিলেন। এক সময় মুখ তুলে বললেন, সন্তু, আমি ঠিক করলাম পেহেলগ্রামে আমাদের আর থাকা হবে না। এখান থেকে যাতায়াত করতে অনেক সময় যায়। সোনমার্গ থেকে কাল পাহাড়ের নিচে যে ছোট্ট গ্রামটা দেখলাম, ওখানে গিয়েই দিন 10 থাকা যাক। আমি আকাশ থেকে পড়লাম, পাহালগ্রাম থেকেও চলে যেতে হবে? সিদ্ধার্থদা, রিনিদের সঙ্গে আর দেখা হবে না? আমি মুখ শুকনো করে জিজ্ঞেস করলাম, ওই গ্রামে থাকব? ওখানে থাকার জায়গা আছে? কাকাবাবু আমার দিকে না তাকিয়েই বললেন, সে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কালকে ঘোড়াওয়ালা ছেলে দুটোর সঙ্গে কথা বলেছি, ওরাও ওই গ্রামে থাকে। এটাই বেশ ভালো হবে। চেনাশোনা কারুর সঙ্গে দেখা হবে না, নিরিবিলিতে কাজ করা যাবে। চেনাশোনা হোকের সঙ্গে দেখা হলে সবাই খুশি হয়। কাকাবাবুর সব কিছুই অন্যরকম। ওই ছোট্ট গ্রামে থাকতে আমার একটুও ইচ্ছে করছে না। তবু পাহালগ্রামে কত লোকজনের সঙ্গে দেখা হয়। এখন এই জায়গা ছেড়ে আবার কোন ধারধারা গোবিন্দপুরে যেতে হবে। কিন্তু কাকাবাবু যখন একবার ঠিক করেছেন, তখন যাবেনি। কাকাবাবু বললেন, জিনিসপত্র সব গুছিয়ে নাও, বেশি দেরি করে আর লাভ কি। বাসস্টপের কাছে আজও সুচা সিংয়ের সঙ্গে দেখা হলো। বিশাল একখানা হাত আমার কাঁধের ওপর রেখে বললেন, কি খোকাবাবু, কাল সোনমার্গ কিরম বেড়ানো হলো? তারপর হা করে হেসে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, কি প্রফেসর সাহেব, কাল যে বললেন সোনমার্গ যাবেন না, আমি তো আজ দেখলাম আপনারা সোনমার্গ থেকে ফিরছেন বিকেলে। কাকাবাবু নিরসভাবে বললেন, আমরা কোথায় যাই কোনো ঠিক তো নেই। তা এই গরিব মানুষের গাড়িতে যেতে আপনার এত আপত্তি কেন? আমি তো ওই দিকেই যাই। তোমাকে শুধু শুধু কষ্ট দিতে চাই না, এতে তকলিম কি আছে? আপনি এত বড় পড়ালেখা জানা আদমি, আপনার যদি একটু সেবা করতে পারি। আপনি আজ কোন দিকে যাবেন? আজও সোনমার্গই যাব। সুচা সিং একটু অবাক হয়ে গেলেন। ভুরু কুচকে খানিকক্ষণ চিন্তা করে বললেন,
আবার সোনমার্গ? ওখানে কিছু পেলেন? জায়গাটা তো একদম ন্যাড়া, কিছু নেই। কাকাবাবু হাসতে হাসতে বললেন, সিংজি, তুমি মিথ্যেই ভাবনা করছো। আমি সোনা খুঁজছি না, সে সাধ্য আমার নেই। সুচা সিং বলার আওয়াজ নিচু করে বললেন, আপনি মটনের পুরনো মন্দিরে গেছেন? সবাই যে সূর্য দেবতার মন্দিরে যায় সেখানে নয়, পাহাড়ের ওপরে যে পুরনো মন্দির। লোকে বলে ওই মন্দির ললিতাদিত্যের আমলের চেয়েও পুরনো। সিকান্দার বুৎসিকান ওই মন্দির ভেঙে দেয়। কেন অত কষ্ট করে ওই বিরাট মন্দির ভেঙে দিল জানেন? ওই মন্দিরের কোনো জায়গায় মন মন সোনা পোতা আছে। সিকান্দার বুৎসিকান তা খুঁজে পায়নি, সেই সোনা এখনও আছে। তাহলে সে কথা আমাকে বলে দিচ্ছ কেন? সোনার কথা কি সবাইকে বলতে আছে? নিজেই খুঁজে দেখো না। সুচা সিং কাকাবাবুকে একটু তোষামত করার সুরে বললেন, আপনারা পণ্ডিত লোক, আপনারা জানেন রাজারা কোথায় কোন জায়গায় গুপ্ত সম্পদ লুকিয়ে রাখতেন। সাধারণ লোকে কি ওসব জানতে পারে? তাই যদি হতো সিংজি, তাহলে পণ্ডিতরা এত গরিব হয় কেন? পণ্ডিতরা সোনার খবর কিছুই বোঝে না। আচ্ছা চলি। দাঁড়ান দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন? কমসে কম এক পেয়ালা চা তো খান আমার সঙ্গে। কাকাবাবু বললেন, আমি সকালে 2 কাপের বেশি চা খাই না, সেই 2 কাপ আজ খাওয়া হয়ে গেছে। তাহলে খোকাবাবুকে কিছু খাইয়ে দিই, খোকাবাবু জিলাবি খেতে খুব ভালোবাসে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি কিছু খাবো না, আমার পেট ভর্তি। তবু সুচা সিং আজ কিছুতেই ছাড়লেন না। অনেক চেষ্টা করেও তাকে এড়ানো গেল না। আজ জোর করে তুললেন নিজের গাড়িতে, একটা বেশ মজবুত জিপ গাড়ি। সেই গাড়িতেই সুচা সিং ওই দিকেই কোথাও যাচ্ছেন, কোনো একজন সরকারি হোমরা চমড়ার সঙ্গে দেখা করতে। যাওয়ার পথে সুচা সিং অনেক গল্প করতে লাগলেন। আমি অবশ্য সব বুঝতে পারলাম না। আমি তাকিয়ে রইলাম বাইরের দিকে। কি সুন্দর ছবির মতন রাস্তা, পাহাড় চিরে এঁকে বেঁকে উঠেছে, দুপাশে পাইন আর পপলারের বন। মাঝে মাঝে চেনার গাছও দেখা যায়। চেনার গাছগুলো কি বড় বড় হয়, অনেকটা দেবদারু গাছের মতনই, যদিও পাতাগুলো অন্যরকম। হঠাৎ হঠাৎ চোখে পড়ে যায় আখরোট, খোবানি আর নাশপাতির গাছ। এগুলো অবশ্য আমার চোখে এখন নতুন লাগে না। আমি গাছ থেকে বুনো আপেল আর আঙুরও ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। কাকাবাবু বললেন, চোখ দিয়ে আগুন বেরোয়। তাকে দেখতে কি মানুষের মতন না জন্তুর মতন? কোনো গল্প টল্প শোনেননি? চোখের দিকে না তাকিয়ে পেছন দিক থেকে যদি কেউ দেখে? বৃদ্ধ বললেন, আমার ঠাকুরদার মুখে শুনেছি একবার একটি মেয়ে তার সামনে পড়ে গিয়েছিল। হাকো তখন হাত দিয়ে চোখ ঢাকা দেয়। মেয়েদের সে খুব সম্মান করে। সেই মেয়েটি দেখেছিল হাকো খুব সুন্দর দেখতে একজন যুবপুরুষ, 30-এর বেশি বয়স নয়, খুব লম্বা, মাথায় পাগড়ি, কোমরে তলোয়ার। তা সে বেচারা রোজ রাত্রিরে এখান দিয়ে ঘোড়া ছোটায় কেন? এ তো শুধু আজকালের কথা নয়, কত 100 বছর ধরে যে হাকো এরকম ভাবে যাচ্ছে কেউ জানে না। হাকো ছিল একজন রাজার সৈন্য। লাদ্দাখের রাস্তা দিয়ে সে রাজার খত নিয়ে যাচ্ছিল। এক দুশ্মন তাকে একটা কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে মেরে ফেলে। সেই থেকে প্রায় রাত্রিরে। কাকাবাবু চুরুট টানতে টানতে হাসি মুখে গল্প শুনছিলেন। হঠাৎ সোজা হয়ে বসলেন, ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে মেরে ফেলে? এখানে কুয়ো কোথায়? আমাকে দেখিয়ে দিতে পারেন? বৃদ্ধ বললেন, না, সে আমরা কখনো দেখিনি, শুনেছি এসব ঠাকুরদা দিদিমার কাছে। আর একজন বৃদ্ধ বললেন, হ্যাঁ, আমিও শুনেছি ওই সব জঙ্গল টঙ্গলের দিকে বড় বড় কুয়ো আছে, একেবারে পাতাল পর্যন্ত চলে যায়। কাকাবাবু বললেন, আমাকে নিয়ে যাবেন সেখানে, অনেক বকশিস দেব। প্রথম বৃদ্ধ বললেন, না বাবু সাহেব, আমি কোনোদিন কুয়োটুয়োর কথা শুনিনি। এদিকে জলই পাওয়া যায় না, তা কুয়ো থাকবে কি করে? পাহাড়ের বর্তটর্ত হয়তো আছে, তাই লোকে বলে। আমি হাকো সম্পর্কে আরও গল্প শুনতে চাইছিলাম, কিন্তু কাকাবাবুর আর কোনো উৎসাহ নেই ওর সম্পর্কে। কাকাবাবু উত্তেজিত হয়ে বারবার সেই কুয়োর কথা জিজ্ঞেস করতে লাগলেন। বৃদ্ধ দুজনকে জেরা করতে লাগলেন, সারা গ্রামের কেউ কোনোদিন জঙ্গলের মধ্যে সেই কুয়ো দেখেছে কিনা। বৃদ্ধ দুজন আর বিশেষ কিছুই বলতে পারলেন না। বকশিসের লোভ দেখিয়েও জানা গেল না কিছুই। মনে হলো হাকো সম্পর্কে ওদের খুবই ভয় আছে। হাকোর ধারে কাছে যাবার ইচ্ছেও নেই ওদের। সেদিন রাত্রির বেলা কাকাবাবু টর্চ আর রিভলভার হাতে নিয়ে জানলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। সেদিন কিন্তু কোনো শব্দই শোনা গেল না। কাকাবাবু হেসে বললেন, আজ আমাদের ভূতমশাই বোধহয় বিশ্রাম নিচ্ছেন। রোজ কি আর সারা রাত ঘোড়া চালানো যায়? তাছাড়া রিভলভার থাকলে ভূতও ভয় পায়। পরের দিনও প্রথম রাত্রে কিছু শোনা যায়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সেই রহস্যময় ঘোড়সওয়ারকে।
যার দু চোখ দিয়ে আগুন বেরোয়, তার নাম হাকো। কি করে যে লোক তার নাম জানল? আমি হঠাৎ হাকোর সামনে পড়ে গেছি। হাকো আগুন জ্বালা চোখে তাকিয়েছে আমার দিকে। আমি দু হাত দিয়ে মুখ ঢেকে, ভয় পেয়ে আমার ঘুম ভেঙে গেল। তখন শুনলাম বাইরে সেই শব্দ হচ্ছে। কাকাবাবুকে ডেকে তুললাম। কাকাবাবু টর্চ জেলে দেখার অনেক চেষ্টা করলেন, কিছুই দেখা গেল না। আওয়াজ অনবরত চলল। যতক্ষণ জেগে রইলাম সেই খট 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 শব্দ। হাকো যদি ভূত হয়, তাহলে ঘোড়াটাও কি ভূত? ঘোড়ারা মরলে কি ভূত হয়? আমার ভীষণ খারাপ লাগতে লাগলো। মনে হলো আর একদিনও এখানে থাকা উচিত নয়। কিন্তু কাকাবাবু কিছুতেই যাবেন না। হাকোর গল্প শুনবার পরই কাকাবাবুর এই জায়গাটা সম্পর্কে আকর্ষণ আরও বেড়ে গেছে। সকালবেলা উঠলে কিন্তু ওইসব কথা আর তেমন মনে পড়ে না। কত রকম পাখির ডাক শোনা যায়। নরম রোদ্দুরে ঢকমক করে জেগে ওঠে একটা সুন্দর দিন। আবু তালেব আর হুদ্দা দুটো ঘোড়া নিয়ে এসে হাজির হয়, মুখে সরল হাসি। তখন সবকিছুই ভালো লাগে। আজকাল আর আমি ঘোড়া চালানোর সময় ওদের কাউকে সঙ্গে নিই না। নিজেই খুব ভালো শিখে গেছি। এক এক সময় খুব জোরে ঘোড়া ছুটিয়ে যেতে ইচ্ছে করে। খানিকটা নিচে নেমে গেলে বেশ ভালো রাস্তা, সেখানে আর কোনো রকম ভয় নেই। কাকাবাবু বললেন, এদিকটা তো মোটামুটি দেখা হলো, চলো আজ বনের ভেতরটা ঘুরে আসি। আমি উৎসাহর সঙ্গে রাজি হয়ে গেলাম। বনের মধ্যে বেরোতে আমার খুব পছন্দ হয়। এদিককার বনগুলো বেশ পরিষ্কার, ঝাউয়ার চিনার গাছ, ভেতরটা অন্ধকার হলেও রাস্তা করে নেওয়া যায় সহজেই। সেদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতেই সেই সাংঘাতিক কাণ্ডটা হলো। তারপর থেকেই আমাদের সব কিছু বদলে গেল। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে এসে আমরা পায়ে হেঁটে ঘুরছিলাম। কাকাবাবু এখানেও ফিতে বার করে মাপতে শুরু করেছেন। এতদিনে আমার বদ্ধমূল বিশ্বাস হয়ে গিয়েছিল যে এক একজন লোকের যেমন এক এক রকম বাতিক থাকে, তেমন এই ফিতে মাপার ব্যাপারটাও কাকাবাবুর বাতিক। নইলে এই জঙ্গলে ফিতে দিয়ে জায়গা মাপার কোনো মানে হয়? জঙ্গলের মাটি বেশ স্যাঁতস্যাঁতে। কাল রাত্রিরেও বরফ পড়েছিল। এখন বরফ বিশেষ নেই, কিন্তু গাছগুলো থেকে চুইয়ে পড়ছে জল। হাঁটতে গেলে পা পিছলে যায়। ফিতেটা ধরে দৌড়াচ্ছিলাম, হঠাৎ আমি একটা লতাপাতার ঝোপের কাছে পা পিছলে পড়ে গেলাম। বেশি লাগেনি, কিন্তু উঠতে গিয়েও পারলাম না উঠতে। জায়গাটা কিরকম নরম নরম। দূর থেকে কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো সন্তু, লেগেছে? আমি উত্তর দিলাম, না না লাগেনি, কিন্তু দাঁড়াতে পারছি না কিছুতেই, পায়ের তলায় শক্ত কিছু নেই। হঠাৎ আমি বুঝতে পারলাম আমি নিচের দিকে নেমে যাচ্ছি। জায়গাটা আসলে ফাঁপা, ওপরটা ঝোপে ঢাকা ছিল। চিৎকার করে ওঠার আগেই লতাপাতা ছেড়ে আমি পড়ে যেতে লাগলাম নিচে। কত নিচে কে জানে। ভয়ের চোটে নিশ্চয়ই আমি কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কখন নিচে গিয়ে পড়লাম টের পাইনি। চোখ খুলে প্রথমেই মনে হলো আমি কি মরে গেছি না বেঁচে আছি। আর কি কোনোদিন মাকে বাবাকে দেখতে পাবো? মরে যাওয়ার পর কীরকম লাগে তাও তো জানি না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা পচা পচা গন্ধ। হাতে চিমটি কেটে দেখলাম ব্যথা লাগলো, কিন্তু উপর থেকে পড়ার সময় খুব বেশি লাগেনি, কারণ আমার পায়ের তলায়ও বেশ ঝোপের মতন রয়েছে। আস্তে আস্তে অন্ধকারে চোখে সয়ে যাওয়ায় একটু একটু দেখতে পাচ্ছি। তাহলে নিশ্চয়ই মরিনি। আমি একটা বড় গর্ত বা লুকোনো কোনো কুয়োর মধ্যে পড়ে গেছি। ভয়ের চেয়েও বেঁচে যা গিয়েছি, এই জন্য একটু আনন্দই হলো সেই মুহূর্তে। আরও গভীর গর্ত যদি হতো, কিংবা তলায় যদি শুধু পাথর থাকতো, তাহলে এতক্ষণে আমি চেঁচিয়ে ডাকলাম, কাকাবাবু, কাকাবাবু। কাকাবাবু অনেকটা দূরে আছেন, হয়তো শুনতে পাবেন না। নিচ থেকে কি আমার গলার আওয়াজ পৌঁছাচ্ছে? ওপর দিকটায় তাকিয়ে দেখলাম প্রায় অন্ধকার। লতাপাতা ছেড়ে যাওয়ায় সামান্য যা একটু ফাঁক হয়েছে, তাতেই একটু একটু আলো। তবে একটা খুব আশার কথা, ফিতের একটা দিক আমার হাতে তখনও ধরা আছে, অন্য দিকটা কাকাবাবুর হাতে। এইটা দেখে নিশ্চয়ই খুঁজে পাবেন। শক্ত করে ফিতেটা এক হাতে চেপে রেখে আমি আর এক হাতে চারপাশটায় কি আছে দেখার চেষ্টা করলাম। গর্তটা বেশ বড়, একটা কুয়োর মতন, কিন্তু জল নেই। এই কুয়োতেই কি হাকোকে মেরে ফেলা হয়েছিল? এটা কি হাকোর বাড়ি? ভয় আমার সারা গা শিরশিরে উঠল। আমি আবার চেঁচিয়ে উঠলাম, কাকাবাবু, কাকাবাবু। চেঁচাতে চেঁচাতেই মনে হলো কাকাবাবু এসেও কি আমাকে তুলতে পারবেন এখান থেকে? ঘোড়া পানিয়ে কাকাবাবু একলা কি করবেন? কেন যে আবু তালেব আর হুদ্দাকে আজ সঙ্গে আনিনি? কাকাবাবু এখান থেকে ওদের গ্রামে ফিরে গিয়ে ওদের ডেকে আনতে আনতে যদি আমি মরে যাই, মনে হচ্ছে যেন এর মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। পচা পচা গন্ধটা বেশি করে নাকে লাগছে, আর বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমি মরে গেলে আমার মায়ের কি হবে? মাও তাহলে কাঁদতে কাঁদতে মরে যাবে। গলা ফাটিয়ে আরও কয়েকবার আমি কাকাবাবুর নাম ধরে চেঁচালাম। এখনও আসছেন না কেন? হয়তো এখানকার কোনো শব্দ উপরে পৌঁছায় না। একটু বাদে আমার হাতের ফিতে টান পড়ল। কাকাবাবুর গলা শুনতে পেলাম, সন্তু, সন্তু, এই যে আমি নিচে।
ওপরে খ্যাচ খ্যাচ শব্দ হতে লাগলো। আমার গায়ে গাছ লতাপাতার টুকরো পড়ছে। কাকাবাবু ছুরি দিয়ে ওপরের জঙ্গল সাফ করছেন। খানিকটা পরিষ্কার হওয়ার পর কাকাবাবু মুখ বাড়িয়ে বললেন, সন্তু, তোমার লাগেনি তো? সন্তু, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। না, আমার লাগেনি। উঠে দাঁড়াতে পারবে? হ্যাঁ, আমি তো দাঁড়িয়েই আছি। তোমার আশেপাশে জায়গাটা কীরকম? কিচ্ছু দেখতে পাচ্ছি না, ভীষণ অন্ধকার এখানে। আমিও কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, একটু দাঁড়াও। কাকাবাবু আবার ছুরি দিয়ে গাছপালা কেটে সাফ করতে লাগলেন। গর্তের মুখটা প্রায় সবই পরিষ্কার হয়ে যাওয়ার পর কাকাবাবু বললেন, সন্তু, ঠিক মাঝখানে এসে দাঁড়াও। তোমার কোটের সামনের দিকটা পেতে ধরা, আমি আমার লাইটারটা ফেলে দিচ্ছি। কোট পাততে হলো না, এখন আমি গর্তের উপর দিকটা স্পষ্টই দেখতে পাচ্ছি। কাকাবাবু লাইটারটা ফেলে দিতেই আমি লুফে নিলাম। লাইটারটা জ্বালিয়ে দেখোখানে কি আছে। কাকাবাবু এই লাইটারে চুরুট ধরান, বেশ অনেকটা শিকা হয়। জেলে 4-5টা দেখলাম। গর্তটা বহু পুরনো, দেয়ালের গায়ে বড় বড় গাছের শিকড়। দেখলে মনে হয় মানুষেরই কাটা গর্ত। একদিকে একটা সুড়ঙ্গের মতন, তার ভেতরটা এত অন্ধকার যে তাকাতেই আমার গা ছমছম করল। বোটকা গন্ধটা সেই দিক থেকেই আসছে মনে হলো। সে কথা কাকাবাবুকে বলতেই তিনি উত্তেজিত হয়ে বললেন, ঠিক আছে, কোনো ভয় নেই। আমি একটা দড়ি গাছের সঙ্গে বেঁধে আরেক দিক নিচে নামাচ্ছি, তুমি শক্ত করে ধরবে। তখন আমার মনে পড়ল, আমাদের ব্যাগের মধ্যে তো নাইলনের দড়ি আছে, ভীষণ শক্ত, কিছুতেই ছেড়ে না। তাহলে আর ভয় নেই, দড়ি ধরেই আমি ওপরে উঠে যেতে পারবো। দড়িটা নিচে আসতেই আমি হাতের শোনে পাক দিয়ে শক্ত করে ধরলাম। তারপর লাইটারটা নিভিয়ে দিয়ে বললাম, কাকাবাবু, আমি উঠছি ওপরে। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, ওঠো না, চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কাকাবাবুর তো খোড়া পানিয়ে নিচে নামার দরকার নেই, তাই আমি চেঁচিয়ে বললাম, না না, তোমাকে আসতে হবে না, আমি নিজেই উঠতে পারবো। কাকাবাবু হুকুম দিলেন, তুমি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। সেই দড়ি ধরে কাকাবাবু নেমে এলেন। মাটিতে সোজা হয়ে দাঁড়িয়েই ফিসফিস করে বললেন, সন্তু, এই গর্তের মুখটা চৌকো, এই সেই চৌকো পাতকুয়ো, আমরা যা খুঁজছিলাম বোধহয় সেই জায়গা। বিস্ময়ে আমার মুখ দিয়ে কথা বেরোলো না। এই গর্তটা আমরা খুঁজছিলাম এতদিন ধরে, কিন্তু কি আছে এখানে? এখানে কি গুপ্তধন আছে? কাকাবাবু সুড়ঙ্গটার কাছে গিয়ে উকি মেরে বললেন, এর ভেতরে ঢুকতে হবে। সন্তু, তুমি ভেতরে ঢুকতে পারবে। কাকাবাবু এমনভাবে কথা বলছেন যেন এই গর্তটা তার বহুদিনের চেনা। আমরা যে বিপদে পড়েছি কাকাবাবুর ব্যবহার দেখে তাও বোঝা যাচ্ছে না, বরং বেশ একটা খুশি খুশি ভাব। এখান থেকে বেরোবার চেষ্টা করার বদলে তিনি ওই বিচ্ছিরি সুড়ঙ্গটার মধ্যে ঢুকতে চান। আমি কাকাবাবুর গা ঘেঁষে ওভারকোটটা চেপে তুলে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ ভয় করছে, আমি মরে গেলেও ওই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকতে পারবো না। কাকাবাবু একলা ঢুকলেও ভয়, কাকাবাবুর যদি কোনো বিপদ টিপদ হয়ে যায়। কাকাবাবু নিচে নামার সময় ক্রাচ দুটো আনেননি, ওর এমনি দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে, কিন্তু উনি কিছু গ্রাহ্য করছেন না এখন। কাকাবাবু বললেন, দাঁড়াও, আগে দেখেনি সুড়ঙ্গটা কত বড়। কাকাবাবু লাইটারটা জ্বালালেন, তাতে বিশেষ কিছুই দেখা গেল না, শুধু জমাট অন্ধকার। সন্তু, দেখ তো শুকনো গাছটা আছে কিনা, যাতে আগুন জ্বালা যায়। শুকনো গাছও নেই, বরং সব কিছুই ভিজে স্যাঁতসেঁতে। পাথরের দেয়ালে হাত দিলেও হাতে জল লাগে। কাকাবাবু অধীর হয়ে বললেন, কি মুশকিল, আগুন জ্বালাবার কিছু নেই, টর্চটা আনলে হতো। বুঝবই বা কি করে দিনের বেলা? আমি বললাম, কাকাবাবু, এখন আমরা ওপরে উঠে পড়ি, বরং পরে লোকজন ডেকে এনে দেখলে হয় না? কাকাবাবু প্রায় ধমক দিয়ে বললেন, না, এসব লোকজন ডেকে এনে দেখার জিনিস নয়। আমি বললাম, কাকাবাবু, ওই সুড়ঙ্গটার মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ। কাকাবাবু নাকে বড় রকম নিঃশ্বাস টেনে বললেন, গন্ধ? কই, আমি পাচ্ছি না তো। অবশ্য আমার একটু সর্দি হয়েছে। গন্ধ থাক না, তাতে কি হয়েছে? কাকাবাবু ঝট করে পকেট থেকে বড় একটা রুমাল বার করলেন। তারপর সেটাতেই লাইটার থেকে একটু পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলেন। রুমালটা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আলোতে দেখা গেল গুহাটা বেশি বড় নয়। কাকাবাবু মাথা নিচু করে ভেতরে ঢুকতে যাচ্ছিলেন। আমি দারুণ ভয় পেয়ে কাকাবাবুকে টেনে ধরে চেঁচিয়ে উঠলাম, কাকাবাবু, দেখো দেখো। গুহার একেবারে শেষ দিকে দুটো চোখ আগুনের মতন জ্বলজ্বল করছে। আমার তক্ষুনি মনে হলো হাঁকো বসে আছে ওখানে। আমি প্রথমেই ভেবেছিলাম এটা হাঁকোর বাড়ি, ও বেরিয়ে এসেই আমাদের পুড়িয়ে ছাই করে দেবে। কাকাবাবু একটু থমকে গেলেন। আমি ফিসফিস করে বললাম, হাঁকো, নিশ্চয়ই হাঁকো, ওরা বলেছিল কুয়োর মধ্যে। কাকাবাবু বললেন, ধ্যাত, হাঁকো আবার কি? তোর মাথার মধ্যে বুঝি ওই সব গল্প ঠুকেছে? তাহলে কি চোখ দুটোতে আগুন জ্বলছে?
আগুন কোথায়? আলো পড়ে চকচক করছে। তবে কি বাঘ? এত ঠান্ডা জায়গায় বাঘ থাকে না। খুব সম্ভব পাহাড়ি সাপ। পাইথন টাইথন হবে। ভয়ের কিছু নেই, পাইথন তেড়ে এসে কামড়ায় না। রুমালটা ততক্ষণে সবটা পুড়ে এসছে। বিচ্ছিরি গন্ধ আর ধোঁয়া বেরুচ্ছে সেটা থেকে। ভয়ে আমার গলা শুকিয়ে এসছে। ধোঁয়ার জন্য আবার কাশি পেয়ে গেল। কাকাবাবু হুকুম করলেন, সন্তু, তোমার পকেট থেকে রুমাল বার করো, আমি আগুন লাগিয়ে দিচ্ছি, তুমি ধরে থাকো ওটা। একপাশে সরে গিয়ে হাতটা শুধু বাড়িয়ে দাও গুহাটার দিকে। কাকাবাবু রিভলভারটা বার করে বললেন, বেচারাকে মারা উচিত নয়, ও চুপ করে বসেছিল, আমাদের কোনো ক্ষতি করেনি। কিন্তু সাপকে তো বিশ্বাস করা যায় না। আমাকে যে ভেতরে ঢুকতেই হবে। যদি সাপ না হয়, সাপ ছাড়া আর কোনো জন্তু জানোয়ার এতক্ষণ চুপ করে বসে থাকে না। কাকাবাবু সেই চোখ দুটা লক্ষ্য করে পরপর দুবার গুলি করলেন। হঠাৎ গুহাটার মধ্যে তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। এতক্ষণ অন্ধকারের টু শব্দটিও ছিল না। এখন গুহাটার ভেতরে কে যেন প্রচণ্ড শক্তি নিয়ে দাপাদাপি করছে। কাকাবাবু চেঁচিয়ে বললেন, সন্তু, সরে দাঁড়াও, গুহার মুখটা থেকে সরে দাঁড়াও, ও এখন বেরুবার চেষ্টা করবে। প্রায় সঙ্গে সঙ্গেই সাপটার বীভৎস মুখখানা গুহা থেকে বেরিয়ে এলো। অনেকটা থেতলে গেছে। কাকাবাবু আবার দুটো গুলি ছুড়লেন। আস্তে আস্তে থেমে গেল সব ছটফটানি। আমি উল্টো দিকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি পিছু হটতে গিয়ে মাথা ঠুকে গেল দেয়ালে। এত জোরে বুক ঠিপঠিপ করছে যে মনে হচ্ছে কানে তালা লেগে যাবে। পা দুটো কাঁপছে থরথর করে। কাকাবাবু এগিয়ে গিয়ে জুতোর ঠোকর দিয়ে দেখলেন সাপটার তখনও প্রাণ আছে কিনা। সেটা আর নড়ল না। আমি বললাম, কাকাবাবু, যদি ভেতরে আরও কিছু থাকে, সাপ কিংবা অন্য জন্তু জানোয়ার, সব একসঙ্গে দুটো করে থাকে না, আর কিছু থাকলে এতক্ষণে বেরিয়ে আসত। তারপরেই কাকাবাবু গুহাটার মধ্যে ঢুকে পড়লেন। আমি বারণ করার সময় পেলাম না। তখন দিশেহারা হয়ে গিয়ে আমিও ঢুকে পড়লাম পেছন পেছন। এই রুমালটাও প্রায় পুড়ে এসছে। হাতে ছ্যাঁকা লাগার ভয়ে আমি সেটাকে ফেলে দিলাম মাটিতে। সেই আলোতে দেখা গেল গুহার মধ্যে একটা মানুষের কঙ্কালের টুকরো পড়ে আছে। শুধু মুন্ডু আর কয়েকখানা হাড়, একটা ভাঙা মাটির হাঁড়ি, আর একটা মস্ত বড় লম্বা বর্ষা, আর একটা চৌকো তামার বাক্স। কাকাবাবু সেই তামার বাক্সটা তুলেই বললেন, সন্তু, শিগগির বাইরে চলে এসো, এই বদ্ধ গুহার মধ্যে আগুন জ্বালা হয়েছে, এখানকার অক্সিজেন ফুরিয়ে আসছে, এক্ষুনি দম বন্ধ হয়ে আসবে, চলে এসো শিগগির। ঝোলানো দড়ি ধরে দেয়ালের শিকড় বাকড়ে পা দিয়ে একেবারে ওপরে উঠে এলাম। আগে আমি, তারপর কাকাবাবু। কাকাবাবু খোঁড়া পা নিয়ে কত কষ্ট করে যে উঠলেন তা অন্য কেউ বুঝবে না, কিন্তু কাকাবাবুর হুকে কোনো কষ্টের চিহ্ন নেই। আমিও তখন বিপদ বা কষ্টের কথা ভুলে গেছি। বাক্সটার মধ্যে কি আছে তা দেখার জন্যে আর কৌতূহল চেপে রাখতে পারছি না। কত অ্যাডভেঞ্চার বইতে পড়েছি এই রকমভাবে গুপ্তধন খুঁজে পাওয়ার কথা। আমরাও ঠিক সেই রকম। বাক্সটার মধ্যে মণি, মাণিক্য, জহরত যদি ভর্তি থাকে। কাকাবাবু টানাটানি করে বাক্সটা খোলার চেষ্টা করলেন। কিছুতেই খোলা যাচ্ছে না। তালা বন্ধও নয়, কিন্তু কিভাবে যে আটকানো তাও বোঝা যায় না। আমি একটা বড় পাথর এনে তা দিয়ে ঠুকে ঠুকে একটা কোণ ভেঙে ফেলা হলো। বাক্সটা অবশ্য বহুকালের পুরনো, জোরে আছাড় মারলেই ভেঙে যাবে। ভাঙা দিকটা ছুরি ঢুকিয়ে চার দিতেই ডালাটা উঠে এলো। বাক্সটার ভেতরে তাকিয়ে আমি একেবারে নিরাশ হয়ে গেলাম। মণি, মাণিক্য, জহরত কিছুই নেই। কেউ যেন আমাদের ঠকাবার জন্যই বাক্সটা ওখানে রেখে গেছে। বাক্সটার মধ্যে শুধু একটা বড় গোল পাথর, গায়ে শ্যাওলা জমে গেছে। কেউ বোধহয় আমাদের আগে ওই গুহাটায় ঢুকে বাক্সটা খুলে মণিমুক্ত সব নিয়ে তারপর অন্যদের ঠকাবার জন্যে পাথর ভরে রেখে গেছে। কিন্তু আমি কিছু বলবার আগেই দেখলাম কাকাবাবুর মুখে দারুণ আনন্দের চিহ্ন। চোখ দুটো জলজল করছে, ঠোঁটে অদ্ভুত ধরনের হাসি। কাকাবাবু চশমাটা খুলে ফেললেন। আমি ভাবলাম চশমার কাঁচ মুছবেন, কিন্তু তা তো নয়। মাটিতে হাঁটু গেড়ে বসে বাক্সটা হাতে নিয়ে কাকাবাবু হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন। মূর্তি রহস্য। চোখ মুছে কাকাবাবু বললেন, সন্তু, এতদিনের কষ্ট আজ সার্থক হলো। কত দিন ধরে আমি এর স্বপ্ন দেখেছি। নিজেরও বিশ্বাস ছিল না সত্যিই কোনোদিন সফল হব। তোর জন্যই এটা পাওয়া গেল, তোর নামও সবাই জানবে। আমি কিছু বুঝতে না পেরে কাকাবাবুর পাশে বসে পড়লাম। কাকাবাবু খুব সাবধানে পাথরটা তুললেন। এবার আমি লক্ষ্য করলাম ওটা ঠিক সাধারণ পাথর নয়, অনেকটা মানুষের মুখের মতন। যদিও কান দুটো আর নাক ভাঙা, সেই ভাঙা টুকরোগুলোও বাক্সর মধ্যে পড়ে আছে। বোধহয়
অজগর তার লেজের ঝাপটায় বাক্সটা উল্টোপাল্টা হয়েছে, সেই সময় ভেঙে গেছে, কিংবা আগেও ভাঙতে পারে। কাকাবাবুর রুমাল দিয়ে ঘষে ঘষে শ্যাওলা পরিষ্কার করে ফেলার পর মুখচোখ ফুটে উঠল। গলার কাছ থেকে ভাঙা, গোটা মূর্তি থেকে শুধু মুন্ডুটা ভেঙে আনা হয়েছে। বহুকালের পুরনো মূর্তি, এমন কিছু দেখতে সুন্দরও নয় যে আলমারিতে সাজিয়ে রাখা যায়। এটার জন্যে কাকাবাবু এত বাড়াবাড়ি করছেন কেন? কাকাবাবু ছুরি দিয়ে মুন্ডুটার গলার কাছে খোঁচাতে লাগলেন। ঝুরঝুর করে মাটি খসে পড়ছে, অর্থাৎ মুন্ডুটা ফাঁপা, মাটি দিয়ে ভরা রাখা হয়েছে। এখনও ভাবছি, তাহলে বোধহয় এই মুন্ডুটার ভিতরে খুব দামি কোনো জিনিস লুকানো আছে। হিরে মূর্ত যদি নাও থাকে, তবু কোনো গুপ্তধনের নকশা অন্তত পাওয়া যাবে। কিন্তু কিছুই বেরোলো না, শুধু মাটিই পড়তে লাগলো। একেবারে সাফ হয়ে যাবার পর ভেতরটা ভালো করে দেখে নিয়ে কাকাবাবু আরেকবার খুশি হয়ে উঠলেন। আমার দিকে ফিরে বললেন, সন্তু, সব মিলে যাচ্ছে। ভেতরে কি সব লেখা আছে দেখতে পাচ্ছ তো? আমি অবশ্য এই লিপির পাঠোদ্ধার করতে পারবো না, কিন্তু পণ্ডিতরা দেখলে আমি সোনার খনি কিংবা গন্ধকের খনি আবিষ্কার করতে আসিনি, এটা খুঁজতেই এসেছিলাম। এটার কাছে সোনার উপর তুচ্ছ। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, এটা কার মুন্ডু? সম্রাট কনিষ্কের নাম শুনেছ? পড়েছ ইতিহাস? হ্যাঁ, পড়েছি। সম্রাট কনিষ্ককে দেখতে কীরকম ছিল কেউ জানে না। কয়েকটা প্রাচীন মুদ্রায় তার মুখের খুব ঝাপসা ছবি দেখা গেছে, কিন্তু তার কোনো পাথরের মূর্তিরই মুখ নেই। এই সেই মুখ। তুই আর আমি প্রথম তার মুখ আবিষ্কার করলাম। শুধু মুখ নয়, তার জীবনের সব কথা। ইতিহাসের দিক থেকে এর যে কি বিরাট মূল্য তুই এখন হয়তো বুঝবি না, বড় হয়ে বুঝবি। সারা পৃথিবীর ঐতিহাসিকদের মধ্যে দারুণ সাড়া পড়ে যাবে। কিন্তু এটা যে সত্যি কনিষ্কের মাথা, তা কি করে বোঝা যাবে? ওই যে মাথার ভেতরে সব লেখা আছে। ব্যাপারটার গুরুত্ব আমি তখনও ঠিক বুঝতে পারিনি, কিছুই ঠিক বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, যদি কেউ যে কোনো একটা মুন্ডু বানিয়ে তার মধ্যে কিছু লিখে দেয়, তাহলেই কি সবাই বিশ্বাস করবে? কাকাবাবু বললেন, লেখার ধরন দেখে, ভাষা দেখে, মূর্তির গড়ন দেখে পণ্ডিতরা তার বয়স বলে দিতে পারে। ওসব বোঝা খুব শক্ত নয়। কিন্তু মূর্তির মাথার মধ্যে কিছু লেখা থাকে, আগে তো কখনো শুনিনি। তাছাড়া কনিষ্কের মাথায় গুহার মধ্যে এলো কি করে? শোন, তাহলে তোকে গোটা ব্যাপারটা বলি। একটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীতে এরকম চমকপ্রদ ঐতিহাসিক আবিষ্কার খুব কমই হয়েছে। পিরামিডের লিপি কিংবা হিটটাইট সভ্যতা আবিষ্কারের সময় যেরকম হয়েছিল, অনেকটা সেই রকম। আজকের ফ্রাইডে সাসপেন্স স্টোরিটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন গল্পের অনগান।